আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। অধীর রঞ্জন চৌধুরী তিনি বললেন, 138 বছরের পার্টি কংগ্রেস পার্টি যে পয়সা তিল তিল করে জমিয়েছে তা যেন খরচ করতে না পারে তার ব্যবস্থা করছেন নরেন্দ্র মোদী। লক্ষ্য একটাই, কংগ্রেস যেন নির্বাচনে খরচ করতে না পারে তার ব্যবস্থা করা। প্রচারে খরচ লাগে, যাতায়াতে খরচ লাগে, তাই স্বাভাবিকভাবে কংগ্রেসকে আর্থিক দিক থেকে পঙ্গু করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। কারণ বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদী কংগ্রেস পার্টিকে দেখে অনেকটাই ভয় করছে। পাশাপাশি তিনি আরও বলেন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নরেন্দ্র মোদীর হাতের ত্রিশূল, এই বলেও কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আয়কর দপ্তরের একটাই টার্গেট, যাতে কংগ্রেস পার্টি তার নির্বাচনী খরচ করতে না পারে। আর যত নোটিশই পাঠাক, আয়কর দপ্তরের কোনোদিন কোনো ক্ষমতা হবে না একটা পয়সা আইনত বাজেয়াপ্ত করার। কিন্তু নোটিশ পাঠানোর মাধ্যমে কি করতে চাইছে, যাতে অ্যাকাউন্টগুলো চালু না থাকে তার ব্যবস্থা করতে চাইছে। অর্থাৎ নির্বাচন পর্যন্ত কোনোভাবে কংগ্রেসের টাকা বন্টন করবার ক্ষমতা কেড়ে নাও, যাতে নির্বাচনে মোদি একাই নির্বাচনী বন্ডের লুটের টাকায় ভোট করবে। আর 138 বছরের কংগ্রেস পার্টি, এতদিন ধরে শতাব্দী প্রাচীন কংগ্রেস পার্টি তিল তিল করে যে পয়সাটা জমিয়েছে, সেই পয়সাটা যাতে খরচ করতে না পারা যায় তার ব্যবস্থা করবে। কারণ একটাই, নির্বাচনে কংগ্রেস যেন তার খরচ বহন করতে না পারে। বন্ড তাদের হাতে, পুঁজিপতি তাদের হাতে, তাদের ভয় পুঁজিপতিদের কংগ্রেসকে চাঁদা দিতে বাধা দেবে। মোদির ভয়ে যারা চাঁদা দেওয়ার ক্ষমতা রাখে তারা চাঁদা দেবে না, কারণ পিছনে ইনকাম ট্যাক্স আছে, ইডি আছে, সিবিআই আছে। তা সত্ত্বেও বাকি যেটুকু কংগ্রেসের নিজস্ব টাকা আছে, সেই টাকা যাতে খরচ করতে না পারে তার ব্যবস্থা। আমি চ্যালেঞ্জ করলাম, নির্বাচন পার হলেই সমস্ত নোটিশ উঠে যাবে। এটা মোদি এবং বিজেপির সরকারের নির্দেশ এগুলো হচ্ছে। লক্ষ্য একটাই, কংগ্রেস যাতে নির্বাচনে খরচ করতে না পারে তার ব্যবস্থা করা। প্রচার করতে খরচ লাগে, যাতায়াতে খরচ লাগে, আপনি যা খুশি তা খরচ করতে গেলে নির্বাচন কমিশন ধরবে। তাই স্বাভাবিকভাবেই নির্বাচনে কংগ্রেসকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দাও, কংগ্রেসকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দাও, এই লক্ষ্যে ইনকাম ট্যাক্সের এই ধরনের প্রতিবন্ধকতা তৈরির ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি এটাও আমরা বুঝতে পারছি যে যত বড় বড় কথাই বলুক না কেন নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি, তারা কিন্তু ভয় পাচ্ছে শুধুমাত্র কংগ্রেসকে। তাই লক্ষ্য করে দেখবেন, কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য মাথা ব্যথা, শুধুমাত্র কংগ্রেসকে রোখার জন্য বিজেপির মাথা ব্যথা, নরেন্দ্র মোদীর মাথা ব্যথা। ভারতবর্ষের স্বাধীনতার পর অনেক নির্বাচন হয়েছে, 18তম লোকসভা হতে চলেছে। এই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ গণতন্ত্রের প্রতি আর কোনো সরকার করেনি। নির্বাচন প্রক্রিয়া চলছে, তখনও মানুষকে নানা রকমের প্রলোভন দেওয়ার প্রস্তাব পাস হচ্ছে। সেটা কি করে সম্ভব হয়? লেভেল প্লেইং ফিল্ড কোথায়? ভারতবর্ষের মানুষ সব লক্ষ্য করছে, এবং যত ভারতবর্ষের মানুষ লক্ষ্য করছে তত মোদি এবং তার সাকরেতরা আতঙ্কিত হচ্ছে। তাই তাদের হাতে এখন ত্রিশূলের 3টে অংশ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, মোদির হাতের ত্রিশূল। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের যায় না, সব নাটক অনেক হবে। আরও ভোট নির্বাচন আছে, দিদির অনেক নাটক শুরু হবে, ফাটাফাটি ভাঙা ভাঙি অনেক কিছু শুরু হবে। সব কিছু চলবে 4 জুন গুনতি পর্যন্ত। তারপর যেমনকার দোস্তি তেমনই থাকবে। ইন্ডিয়া জোট ভেঙে চলে এসছে সেই দোস্তিকে রক্ষা করার জন্য। এরপরে নাটকের পালা, নাটকের পরে আবার দোস্তির পালা। তাই এইরকম ফ্লিপ ফ্লপ চলবে দিদির। কারণ বাংলার মানুষকে বোঝাতে হবে যে মোদির বিরুদ্ধে লড়নেওয়ালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেজরিওয়ালের জেল হয়, কেজরিওয়ালের তাই জেলে থাকতে হয়। দিদিকে এবং খোকাবাবুকে নিয়ে প্রচার করবার সব সুযোগ করে দেওয়া হয়।
ফারাকটা এই জায়গাটায়। দাদা, ব্যক্তিগত তথ্য কেন সোশ্যাল সাইটে? স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট বিতর্কে এবার জাতীয় এসসি কমিশনে অভিযোগ সন্দেশখালীর রেখা পাত্রে, নালিশ জাতীয় মহিলা কমিশনে। ঠিকই আছে, নালিশ যে কেউ করতে পারে। এগুলো পোস্টিং করার মানেটা কি? ভোটকে প্রভাবিত করা। এই রেখা পাত্র যে একটা অচেনা মহিলা ছিল, আজ সে খবরের শিরোনামে। এটা তো তৃণমূল নেত্রীর অবদান না? তৃণমূল নেত্রীর অবদান চিন্তা করার কোনো কারণ নেই। আজকে বাংলায় তৃণমূলের হাল বেহাল হতে চলেছে। তাই কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, নানা রকমের শ্রী শ্রা করে দিদি তার পার্টিকে বাংলায় রক্ষা করতে চাইছে। কাজ না করেও 100 দিনের টাকা অ্যাকাউন্টে, ভুল পথে ফের তৃণমূল। 100 দিনের কি ব্যাপারটা? 100 দিনটা বাংলায় তো লুট হয়েছে, আপনি সবাই জানি। যাদের এটা প্রাপ্য, যাদের জন্য 100 দিনের কাজে জন্ম দেওয়া হয়েছিল, সেই সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের কপালে 100 দিনের কাজ জুটলেও তার পূর্ণ টাকাটা তারা কখনো পায়নি। কারণ জব কার্ড দেওয়ার ক্ষমতা যে পঞ্চায়েতের, তারা বখরা খায় তাদের কাছে। তাদের কাজ খাতায় কলমে হয়, তাদেরকে কিছু পয়সা দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় তোমার পয়সা তুমি নাও, বাকিটা আমার। এই করতে করতে বাংলায় 100 দিনের কাজের নামে ডাকাতি হয়েছে, গ্রাম বাংলা সবাই জানে। আজও সেই 100 দিনের কাজকে নিয়ন্ত্রণ করে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই যে টাকাটা দিদি দিচ্ছে, সে টাকাটা সাধারণ মানুষ কতটা পাবে জানি না, তবে তৃণমূলের নেতা নেত্রীদের পকেট ভারী হবে। এবং সেই পকেট ভারী এই জন্যেই করানো হবে যাতে নির্বাচনের সময় খরচা করতে অসুবিধা না হয়। মদ মাংসের খরচা তো করতে হবে নির্বাচনে, সেখানে যেন কোনো কমতি না হয়। তার জন্য দিদি 100 দিনের কাজের টাকা যেটা পাও না, সেটাকে প্রথম দয়া করছি, ভিক্ষা দিচ্ছি, এই রকম এক মানসিকতা নিয়ে, এরকম এক ভাবভঙ্গি নিয়ে দিদি সেটাকে বন্টন করলেন। আপনি কেন বন্টন করছেন? সেটা তো আমার আপনারই টাকা বন্টন করছেন, মানুষের ট্যাক্সকে বন্টন করছেন। কেন? আপনি কেন দিল্লি থেকে হকের টাকা আদায় করতে আনতে পারলেন না? কেন দিল্লিতে গিয়ে আন্দোলন করলেন না? কেন 100 দিনের কাজের টাকা না পাওয়ার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন না? চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট হয়, 100 দিনের কাজের অধিকার আদায় করতে কেন সুপ্রিম কোর্ট হয় না? অনেকবার প্রশ্ন করেছি, আবার করলাম। তাই আমার আপনার টাকা নিয়ে দান ছত্র করে সেই সমস্ত গরিব মানুষকে 100 দিনের কাজের টাকা দেওয়ার বাহানায় আবার তৃণমূলের নেতা নেত্রীদের পকেট ভরানো হচ্ছে। কারণ ভোটে খরচ আছে, মদ মাংস লাগবে, তোমরা স্বাধীনভাবে মদ মাংস টাকা তোমাদের দিলাম, তোমরা খরচ করো, কিছু মারো, কিছু খরচ করো, আবার পার্টিকে বাঁচিয়ে রাখো। এই তো গল্প। পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের যে মজুরি, সেটা অনেক কমে গেছে। 100 দিনের কাজের মজুরি ঠিক করার একটা নিয়ম আছে, একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্যেই কমতে পারে, কারণ পশ্চিমবঙ্গে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং কম। আরও বড় কথা, পশ্চিমবঙ্গ সরকার নিজের ন্যূনতম মজুরি বাড়ালেই পারে। এই যে বিড়ি শ্রমিক, যাদেরকে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল বিড়ি শ্রমিকদের 280 টাকা 1000 বিড়ির মজুরি দেবে, সেটা দিয়েছে কি? দেয়নি। তাহলে যে সরকার ন্যূনতম মজুরি দেয় না, সেই সরকার দাবি করে কি করে? আরও কথা হচ্ছে, এগুলো নির্ভর করে ইন্ডেক্স আছে। প্রত্যেকটা রাজ্যের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং বাজারের যে মুদ্রাস্ফীতি, তার ইন্ডেক্স আছে একটা। 100 দিনের কাজের এই 100 দিনের কাজের সঙ্গে এই ইন্ডেক্সকে লক্ষ্য করা হয়। এটা অটোমেটিক কোর্সে বাড়ানোর ব্যবস্থা কংগ্রেস সরকার করেছিল এবং এটা একটা ডিম্যান্ড ড্রিভেন প্রজেক্ট, যত চাহিদা তত টাকা। কিন্তু পশ্চিমবঙ্গে সবই উলটফের হয়। এখানে 100 দিনের কাজ কটা লোক পেয়েছে সরকার তথ্য দিক, আমি চ্যালেঞ্জ করছি। সরকার ন্যূনতম মজুরি কেন বাড়াচ্ছে না বাংলা শ্রমিকদের জন্য জানতে চাই, এটা আমাদের একটা দাবি। বিড়ি শ্রমিকরা 280 টাকা কেন পায় না, এটা আমাদের দাবি। ন্যূনতম মজুরি বাংলার শ্রমিকদের জন্য কবে বাড়ানো হয়েছিল, আর আজকে তার অবস্থা কি, তার কোনো ব্যাখ্যা নেই। কেন? আপনি বাইরের সব বিষয়ে আলোচনা করতে পারেন, কিন্তু বাংলার কথাও তো আমাদের বলতে হবে। বাংলায় ন্যূনতম মজুরি গরিব মানুষদের বাড়ানো দরকার। কেন বাড়ছে না? আচ্ছা, কেরলে 400 টাকার উপরে রেট ন্যূনতম মজুরি, 400 টাকা 500 টাকা। তাই আমার রাজ্যের গরিব মানুষ কেরল চলে যায়, তামিলনাড়ু চলে যায়, সেখানে ন্যূনতম মজুরি 450 থেকে 500 টাকা একদিনে। আমার এখানে কত? হাফও না, অর্ধেকও না। গেছিলেন লালদিঘিতে যাওয়ার ইয়েতে আপনার বিরুদ্ধে ইসিআই একটা কমপ্লেন হয়েছে, আপনি এখনো প্রচার সেভাবে শুরু করেননি, এখনো এর মধ্যে আপনার বিরুদ্ধে অভিযোগ, প্রচার শুরু করলে কি হবে? লালদিঘিটা তো পাবলিকের সম্পত্তি। আমি যদি গঙ্গার ধারে বেড়াতে যেতে পারি না?
সেটা কি আমার অপরাধ? ইলেকশন কমিশনের কি মডেল কোড অফ কন্ডাক্ট আমি ভাঙছি? লালদিঘিটা কি মানুষের সম্পদ, সকলের বেড়ানোর জায়গা। কোনো স্কোয়ার ফিল্ড কি সকলের বেড়ানোর জায়গা। তা আমি স্কোয়ার ফিল্ডে গেলে তো কালকে বলবে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে গেছে, সেরকম লালদিঘিতে গেলেও বলবে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে গেছে, গঙ্গায় চান করতে গেলেও বলবে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে গেছে। তো কোন দিকে যাব? যারা গরু গাধা ছাগল আছে তারা অনেক কিছু বলে, আমি কী করতে পারি বলুন? গরু গাধা ছাগলদের শিক্ষা দেওয়ার জন্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করার চেষ্টা করবো আগামী দিনে।